আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেই ঘটনাটা জার্মানির 102 বছর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত এই কেসটা ওপেন আছে, কিন্তু এই কেসটা কেউ সলভও করতে পারেনি। এবং প্রত্যেকটা যারা ক্রাইম রিপোর্ট করে আর ক্রাইম নিয়ে পড়াশুনো করে, ক্রাইম নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন করছে, প্রত্যেকে এই কেসটা একবার না একবার পড়ে দেখে এবং সলভ করার ট্রাই করে। ইন দ্য লাস্ট এই ভিডিওতে আমি আপনাকেও একটা টাস্ক দেব। সেই টাস্কে আমি বলবো যে আপনি যদি এই ক্রাইমটার কি হয়েছে না হয়েছে তার কোনো সলিউশন যদি দিতে পারেন সেটা কমেন্ট বক্সে লিখবেন। তো চলুন শুরু করা যাক আজকের প্রচণ্ড একটা ইন্টারেস্টিং রিয়েল লাইফ ঘটনা। সালটা হচ্ছে 1922। জার্মানি প্রথম বিশ্বযুদ্ধ থেকে বেরিয়ে এসছে। জার্মানির অবস্থা তখন খুব একটা ভালো না। জার্মানির ক্যাপিটাল মিউনিক, এই মিউনিক থেকে 70 কিলোমিটার দূরে বাভারিয়া বলে একটা ছোট্ট টাউন আছে। এই টাউনে ওই 5-6 হাজার মানুষ থাকে। এবার এইটা এমন একটা রুটের মধ্যে পড়ে যে বড় বড় শহরের মাঝে যে রাস্তা আছে না, সেই রাস্তার মাঝে একটা ছোট্ট শহর এটা। এবং এই শহরে একজন বিত্তবান ফার্মার থাকে, তার একটা বড় ফার্ম হাউস আছে, তার কাছে প্রচুর ঘোড়া আছে, গরু আছে, নানান কিছু আছে। তার নাম হচ্ছে অ্যান্ড্রিয়াস। এই অ্যান্ড্রিয়াসের বয়স নিয়ার অ্যাবাউট 74 কি 75। তার ওয়াইফ কাজালিয়া, তার বয়স ওই 68 সামথিং লাইক দ্যাট। তার একটা বিধবা মেয়ে আছে যার নাম হচ্ছে ভিক্টোরিয়া। এবং এই ভিক্টোরিয়ার দুটো সন্তান আছে, একটা হচ্ছে মেয়ে যার নাম হচ্ছে কাজিলিয়া এবং একটা ছেলে যার বয়স হচ্ছে 2 বছর এবং যার নাম হচ্ছে জোসেফ। তাদের ফ্যামিলি মোটামুটি ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্ত কিছু চেঞ্জ হতে চলেছিল 31 মার্চ 1922। এই দিনের 4 কি 5 দিন আগে একদিন রাত্রেবেলা, মানে ধরে নিন 24 কি 25 মার্চ হবে, এই রাত্রেবেলা এই যে অ্যান্ড্রিয়াস আছে সে হঠাৎ করে বাথরুম করতে ওঠে এবং বাথরুম করতে উঠে একটা জিনিস সে শুনতে পায় যে বাইরে কেউ যেন কিছু একটা আওয়াজ করছে, কেউ যেন কিছু একটা হাঁটছে, ওপেন করছে, একটা আনইউজুয়াল আওয়াজ সে শোনে। এবং সে ভাবে যে এটা কিসের আওয়াজ হতে পারে। এইদিকে সে প্ল্যান করে যে বাইরে গিয়ে দেখবে। সে বাইরে গিয়ে দেখে যে কেউ নেই, কিছু নেই, একদম অন্ধকার, রাত্রিবেলা, বরফ পড়েছে। সে ঘরের মধ্যে আসে। যখন সে ঘরের মধ্যে আসে এই ব্যাপারটা সে তার ওয়াইফ কাজালিয়াকে বলে যে দেখো এরকম বাইরে কিছু আওয়াজ হচ্ছে। তার ওয়াইফ বলে, আরে তুমি সারাক্ষণ এরকম কেন ভাবো? দেখুন আমাদের বাবাদেরও না একটা প্রবলেম আছে, তারা টুকটাক আওয়াজ শুনলেই ভাবে কেউ না কেউ তার বাড়িতে হয়তো ঢুকতে চাইছে, ডাকাতি করতে চাইছে। যাই হোক, এখানেও হয়তো সেরকম টাইপের একটা ভয় ছিল। তার ওয়াইফ তাকে টুকটাক বলে কাটিয়ে দেয়। ঘন্টাখানিক পর এই অ্যান্ড্রিয়াসের কিন্তু ঘুম আসেনি। সে চুপচাপ শুয়ে আছে। সে মনে মনে ভাবছে কেউ হয়তো এসছে। হঠাৎ করেই আবার সেই রকম কিছু আওয়াজ, ফুটস্টেপ, দরজা খোলার আওয়াজ। সে তার ওয়াইফকে ডাকে। তার ওয়াইফও এইরকম কিছু আওয়াজ কিন্তু শুনতে পায়। কিন্তু যখন তারা কনভারসেশন করছিল, পাশের রুম থেকে ভিক্টোরিয়াও ঘুম ভেঙে উঠে আসে। সে এসে বলে যে কি হয়েছে, তোমরা এই রাত্রেবেলার মধ্যে কনভারসেশন, তর্ক বিতর্ক কেন করছো? তার বাবা অ্যান্ড্রিয়াস বলে যে দেখো এরকম একটা বাইরে থেকে আওয়াজ পাচ্ছি। তখন ভিক্টোরিয়া বলল যে হ্যাঁ, আমিও একটু অর্ধেক পেয়েছি। এর মাঝেই হঠাৎ করে এই যে ভিক্টোরিয়ার ছোট ছেলে আছে যার নাম হচ্ছে জোসেফ, সেই জোসেফের ঘুম ভেঙে যায় এবং সে রীতিমতন কান্না করতে থাকে। বাচ্চাদের হুট করে ঘুম ভাঙলে তারা তো কান্না করবেই, এবং সেই কান্না করতে থাকে। এরপর ভিক্টোরিয়া অনেক বুঝিয়ে সুঝিয়ে এই জোসেফকে ঘুম পাড়ায়। তার মাঝে ভিক্টোরিয়া যে মেয়ে আছে কিজিলিয়া, তারও ঘুম ভেঙে যায়। তাকে এই ভিক্টোরিয়া একটু বকা দেয়, বকা দিয়ে বলে যে আরে ঘুমিয়ে পড়ো, কালকে তোমার স্কুল আছে, তুমি এইভাবে জাগছো তাহলে কালকে সকালবেলা স্কুল যাবে কি করে? যাই হোক, এইভাবে রাত কেটে যায়। সকালবেলা উঠে অ্যান্ড্রিয়াস তার বাড়ির চারিদিকটা দেখতে থাকে এবং অনেকগুলো জিনিস এমন দেখে যেটা তার মনে আরও সন্দেহটাকে বাড়িয়ে দেয়। সে বুঝতে পারে যে হ্যাঁ, কাল রাতে মোস্ট প্রবাবলি কেউ তো একজন এসেছিল। সে বাড়ির পিছনে যায়। বাড়ির পিছনে গিয়ে দেখে যে সেখানে বরফের উপর একটা পদচিহ্ন আছে এবং সেটা আর্লি মর্নিং ওইখান থেকে বেরিয়েছে। সে বাড়ির লোকদের গিয়ে জিজ্ঞাসা করে, তোমরা কি সকাল সকাল বাড়ির পিছনে গেছিলে? এখানে তার মেয়ে, তার ওয়াইফ, তাদের বাড়িতে নতুন আসা যে কাজের লোক যার নাম হচ্ছে মারিয়া, সেও বলে যে না স্যার, আমরা কেউই যাইনি। এবং ওইখানে
কেউই খুব একটা সচরাচর যেত না। তার পিছনে সব থেকে বড় কারণ ছিল যে ওই জায়গাটা প্রচুর কাটা গাছে ভর্তি ছিল, জঙ্গলগুলো সাফ করা ছিল না, তো ওখানে গেলে না অনেক সময় পা ফা কেটে যেত। এবং বাচ্চারা তো যায়নি, সেটার প্রমাণ হচ্ছে যে পায়ের ছাপগুলো পাওয়া গেছে সেটা বেশ বড় বড়, মানে একটা বড় মানুষের পায়ের ছাপ। বাচ্চারা গেলে তো সেটা অন্যরকম হয়। এবার অ্যান্ড্রিয়াস ভাবে কি করব। অ্যান্ড্রিয়াস এই ব্যাপারটা মাথা থেকে উড়িয়ে দেয়। সে নেক্সট সকালে তার বাড়ির সামনে যে খবরের কাগজ দেওয়া হয় না, সে দরজা খুলে সকালবেলা একটা খবরের কাগজ দেখতে পায়। এবং অদ্ভুত ব্যাপার কি জানেন, এই যে খবরের কাগজটা ছিল সেটা জার্মান ভাষায় নয়, সেটা অন্য কোনো একটা ভাষায়। এবার সে ভাবে যে অন্য কোনো ভাষায়, এইখানে এই ছোট শহরে বেশিরভাগ মানুষই, বেশিরভাগ বলতে গিয়ে 100% মানুষই জার্মান ভাষা বলে, তারা জার্মান এথনিসিটি থেকে বিলং করে। আর যদি এথনিসিটি থেকে বিলং না করে, তারা যদি অন্য কোনো দেশের হয়, কিছু পোলিশ মানুষ মানে পোল্যান্ডের মানুষও ওখানে থাকতো, কিন্তু তারাও জার্মান ল্যাঙ্গুয়েজ ভালো করেই জানতো। কিন্তু এখানে অন্য ভাষার খবরের কাগজটা আসলো কী করে? সে প্রথম ভেবেছিল যে নিউজ পেপার দেয় সে হয়তো ভুল করে দিয়েছে। পরে যখন নিউজ পেপারওয়ালাকে সে জিজ্ঞাসা করে, সে তখন বলে যে আমি এই টাইপের নিউজ পেপার এখানে দিই না, এটা এই শহরে ছাপাই হয় না, ইভেন মিউনিকেও ছাপা হয় না। তাহলে ওই নিউজ পেপারটা এলো কোথা থেকে? অ্যান্ড্রিয়াসের মনে এই কোশ্চেনটা চলেই আসছে, কিন্তু এই কোশ্চেনের উত্তরটা সে হয়তো কোনোদিনও পাবে না, বিকজ তার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছিল। এবার 27 কি 28 তারিখ আসে। হঠাৎ করেই অ্যান্ড্রিয়াস সকালবেলা কোথাও একটা বেরোবে, সে বাড়ির চাবি খুঁজেই পাচ্ছে না। দেখুন, একটা চাবি থাকতো ভিক্টোরিয়ার কাছে, তার কারণ ভিক্টোরিয়া তার মেয়েকে স্কুলে দিয়ে আসতো। এবার পরে যখন আসতো তখন যদি বাড়িতে কেউ না থাকতো তখন ওই চাবি দিয়ে সে খুলে এন্ট্রি নিত। কিন্তু এই ক্ষেত্রে আর একটা চাবি থাকতো বাড়ির যে কাজের লোক আছে তার কাছে। সেই দিন সকালবেলা তার বাড়ির কাজের লোক আসেনি, চাবিটা বাড়িতেই আছে, কিন্তু কোনোভাবেই অ্যান্ড্রিয়াস চাবিটা খুঁজেই পাচ্ছে না। কোথায় গেল সেই চাবিটা? এবার সে যখন খুঁজে না পায় তখন সে একটা নতুন চাবি বানানোর প্ল্যান করে। সেই কারণে সে বাজারে যায়, ইভেন একটা নতুন চাবি ওই তালার মতন সে একটা অর্ডারও করে আসে। এরপর এই যে দুদিন আছে, এই দুদিনে কি হয়েছে ওই ফ্যামিলির সাথে সেটা কেউ জানে না। এবার চলে আসে 1 এপ্রিল। 1 এপ্রিল যখন আসে তখন যে নিউজ পেপার দেয় সেই লোক দেখে যে আমি যে নিউজ পেপারগুলো লাস্ট দুদিনে এই বাড়িতে দিয়ে গেছি সেই নিউজ পেপারগুলো দরজার সামনেই পড়ে আছে। সেই জিনিসটা কেউ এসে নেয়নি। নিউজ পেপারওয়ালা একটু অবাক হয়ে যায়। এরপর সে ওই প্রতিবেশীদেরও বলে যে দেখুন, নিউজ পেপারগুলো পড়ে আছে কিন্তু কেউ নেয়নি। প্রতিবেশীরাও বলে যে লাস্ট 2 দিন কি 3 দিন ধরে আমরা কিন্তু এই অ্যান্ড্রিয়াস ফ্যামিলির কাউকে বেরোতে দেখিনি, ইভেন তাদের কাজের যে মহিলা আছে তাদেরকেও আমরা দেখিনি। এটা শুনে বেশ একটা চমকানো ব্যাপার হয় যে কি হয়েছে। এরপর প্রতিবেশীরা ডিসাইড করে যে ঠিক আছে, ওই বাড়িতে গিয়ে আমরা দেখব যে ওই বাড়িতে কেউ আছে কি নেই, নাকি তারা ঘুরতে গেছে, কোথাও গেছে। এই অ্যান্ড্রিয়াসের এক প্রতিবেশী ছিল যার নাম হচ্ছে লরেন্স। এই লরেন্স প্রথমে তার 2 ছেলেকে এখানে পাঠায়। এই 2 ছেলে পুরো ফার্মটা ঘুরে ঘুরে কাউকে দেখতে না পেয়ে তার বাবাকে জানায়। তার বাবা লরেন্স এবার আসে, এসে দেখে যে বাড়িতে কেউ নেই, পুরো বাড়ি শুনশান। সে ডিসাইড করে যে না, এবার ঘরের দরজাটা ভেঙে একটু দেখতে হবে। প্রথমে সে আস্তাবলের পিছনে যে দরজাটা ছিল সেই দরজাটা লক। খুলেই সে একটা জিনিস দেখে, সেখানে দেখে যে অ্যান্ড্রিয়াস, তার ওয়াইফ, তার মেয়ে এবং তার 2 সন্তানের লাশ পড়ে আছে। এবং এটা দেখা মাত্রই সে ঘরের যে সামনে ফ্রন্ট সাইডে যে দরজাটা আছে সেই দরজাটা একটা চাবি দিয়ে খুলে ভিতরে গিয়ে দেখে যে কাজের মহিলা আছে মারিয়া, তারও ওখানে বডি পড়ে আছে। এই লরেন্স সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশের সাব ইন্সপেক্টর জর্জ তাড়াতাড়ি ওখানে চলে আসে এবং তদন্ত শুরু হয়, যে তদন্ত 102 বছরেও সলভ হবে না। তো কি ছিল সেই তদন্ত? সেই তদন্তের ব্যাপারে চলুন একটু জেনে নিই। পুলিশের তদন্তে পুলিশ একদম আর্লি স্টেজেই একটা জিনিস বুঝতে পেরে যায় যে এই যে হত্যাকাণ্ডটা হয়েছে না, এইটা 2-3 দিন আগেই হয়েছে
এবং পুলিশ এই জিনিসটা বোঝার পর বুঝতে পারে যে এই যে কর্মকাণ্ডটা ঘটানো হয়েছে এটা ভেরি সিক্রেটলি করা হয়েছে। তার কারণ একটা বাড়িতে তার আশেপাশের প্রতিবেশী কেউ কিছু জানতে পারলো না, কিন্তু 2 দিন কি 3 দিন আগে এতগুলো খুন হয়ে গেল এবং সেই জিনিসটা নিয়ে কোনো রকম কোনো আওয়াজ হয়নি, কেউ বুঝতে পারেনি। তো যারা করেছে তারা অ্যাকচুয়ালি খুব প্ল্যান কষে এই মার্ডারটা ঘটিয়েছে। তদন্ত করতে গিয়ে পুলিশের কাছে প্রথম প্রবলেম এটাই আসে, যেভাবে লরেন্স এবং তার প্রতিবেশীরা এই বাড়িতে এন্ট্রি নিয়েছিল এবং যেভাবে ওই ক্রাইম সিনটাকে হেঁটে কেটে গেছিল, সেইভাবে অনেক ফিঙ্গারপ্রিন্টস সেখান থেকে নষ্ট হয়ে গেছিল। বিকজ প্রতিবেশীদের প্রচুর ফিঙ্গারপ্রিন্টস এদিক ওদিক লেগেছে। এবার পুলিশ তাদেরকেও দোষ দিতে পারছে না, তার কারণ তখনকার দিনে ক্রাইম সিনকে কীভাবে হ্যান্ডেল করতে হবে সেটা মানুষ অত ভালো করে জানতো না, পুলিশও সেখানে ছিল না। তারা ইনস্ট্যান্টলি গিয়ে যখন দেখেছে যে তার প্রতিবেশীর খুন হয়ে গেছে, তখন তো তারা এক্সাইটেড হয়ে তারা দুঃখ পেয়ে সেখানে তো টাচ করবেই। ময়রা তদন্তের শেষে তারা একটা জিনিস বুঝতে পারে, এই যে খুনগুলো হয়েছিল না, এই খুনের মধ্যে সর্বশেষ খুন হয়েছিল ভিক্টোরিয়ার যে মেয়ে ছিল কিজিলিয়া তার। ইভেন এই যে খুন হয়েছিল বাদবাকি সবার মৃত্যু হওয়ার বেশ কয়েক ঘন্টা পর তার মৃত্যু হয় এবং তাকে ঘরের মধ্যে মারা হয়েছিল। ঘরের মধ্যে মারার পর তার চুলটা টেনে ধরে ঘোড়ার আস্তা বলে নিয়ে আসা হয় এবং সেই কারণে তার মাথার পিছনে চুলের অনেক অংশ উঠে গেছিল পর্যন্ত। ময়নাতদন্তে এটাও জানা যায় যে এই যে খুনগুলো হয়েছে সেই খুনগুলো কোদাল দিয়ে হয়েছে এবং সেই কোদালটা প্রথমে না পাওয়া গেলেও পরে বলতে প্রায় 1-2 মাস পর এই কোদালটা ওই বাড়ির যে ঘোড়ার আস্তাবল ছিল, ঘোড়ার যে খাবার ছিল সেই খাবারের ভিতরে পাওয়া গেছিল। এই ক্ষেত্রে প্রথমে পুলিশ ভাবে যে মোস্ট প্রবাবলি এখানে কোনো ডাকাতি হয়েছে, ডাকাতির জন্য এই জিনিসগুলো হয়েছে। এবার পুলিশ সেই মতন তদন্ত করতে করতে একটা জিনিস দেখতে পায় যে এই বাড়িতে যত জামা কাপড়, যত দামি জিনিস, যত গয়না যা কিছু ছিল সমস্ত কিছু 100% একদম ইনট্যাক্ট আছে, কেউ হাত পর্যন্ত দেয়নি, 1 পয়সা ওখান থেকে চুরি হয়নি। ডাকাতির অ্যাঙ্গেল পুলিশ প্রথমেই সরিয়ে দেয়। এবার প্রতিবেশী আরও পাশাপাশি ওই শহর থেকে যারা যায় তাদের প্রত্যেককে ইনভেস্টিগেট করে, কিন্তু পুলিশ কোনো অ্যাঙ্গেল দিয়েই কিছুই বার করতে পারে না। এরপর পুলিশ এমন একজনকে সন্দেহ করতে থাকে যে অলরেডি 8 বছর আগে মারা গেছে। এবার আপনি বলবেন যে 8 বছর আগে কেউ মারা গেছে, তাকে আবার সন্দেহ করা এটা কীরকম ব্যাপার হচ্ছে? দেখুন, এই যে ভিক্টোরিয়া ছিল না, সে তো অ্যাকচুয়ালি বিধবা ছিল। তার নাম হচ্ছে কার্ল গ্যাব্রিয়েল। এই কার্ল গ্যাব্রিয়েল প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির হয়ে লড়তে গিয়ে ফ্রান্সে মারা যায়, কিন্তু ফ্রান্সে মারা গেলেও তার বডিটা কোনো দিনও পাওয়া যায়নি। এই কারণে অনেক সময় অনেকেই সন্দেহ করত এই কার্ল গ্যাব্রিয়েল অ্যাকচুয়ালি বেঁচে আছে এবং এই খুনগুলো সেই করেছে। এবার কেন করেছে সেগুলো আমি লেটার স্টেজে রিভিল করব। তো যাই হোক, পুলিশের এই তদন্তে পুলিশ এই যে কার্ল গ্যাব্রিয়েল আছে, তার যে রিলেটিভ আছে, তার যে মা বাবার ঘর আছে, সমস্ত কিছু তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কার্ল গ্যাব্রিয়েলেরও কোনো রকম কোনো খোঁজ পায়নি। তো পুলিশ এখানে এসেও একটা ডেড এন্ডে পৌঁছায়। এর কয়েকদিন পরেই হুট করে প্রতিবেশীর তরফ থেকে পুলিশের কাছে একটা খবর আসে যে তারা নাকি ওই ফার্ম হাউসের যে রান্নাঘর আছে সেখান থেকে চিমনি থেকে ধোঁয়া উঠতে দেখেছে এবং তারা এটাও দেখেছে ওই বাড়ির মধ্যে 2 জন মানুষ যেন হাঁটাচলা করছে। এবার পুলিশ এসে কোনো রকমভাবে কোনো ফুটস্টেপ বা কোনো প্রমাণ কিছুই পায়নি। ইভেন চিমনি জানলে বা কোথাও যদি রান্না কিছু হয় তার তো একটা প্রমাণ থাকে, ছোট্ট হলেও প্রমাণ থাকে, সেই প্রমাণ পর্যন্ত পুলিশ পায়নি। তো পুলিশ এই খবরটাকে ওই মানুষের ভুল বা একটা হোয়াক্স বলে কাটিয়ে দেয়। এইভাবে 5 বছর, 10 বছর, 15 বছর কাটতে থাকে। এই কেসে মাঝে মাঝেই অনেককেই অ্যারেস্ট করা হতো, তার কারণ জার্মান পুলিশ এই কেসটাকে এখনও ওপেন রেখেছে আর তখনও ওপেন ছিল। তো এই কারণে মাঝে মাঝে এই কেসটাকে খুলে কিছু অ্যারেস্ট করা হতো, কিছু জিজ্ঞাসাবাদ করা হতো, আবার ক্লোজ করে দেওয়া হতো। তো এই হিসাবে 1986-এ লাস্ট এই কেসে কাউকে অ্যারেস্ট করা হয়। কিন্তু পুলিশের তদন্তে কিছু বেশ ইন্টারেস্টিং ডেটা পাওয়া যায়। এই যে খুনগুলো হয়েছিল না, এই খুনগুলো হওয়ার পর
3-4 দিন পর প্রতিবেশীরা জানতে পারে। কিন্তু এই যে 3-4 দিন ছিল না, এর মাঝে অনেক ঘটনা ঘটেছে। সেই ঘটনার মধ্যে পুলিশ প্রথমেই একটা জিনিস বুঝতে পারে যে এই যে ক্রাইমটা যারা করেছিল তারা ক্রাইম করে এই বাড়ি থেকে চলে যায়নি, ওরা এই বাড়িতেই ছিল। এই বাড়িতে যেটুকু খাবার ছিল, যেটুকু ব্রেড ছিল, যেটুকু মাংস পড়েছিল, সমস্তটা তারা রান্না করে তারা খায়। এবং তারা ওখানেই প্রায় 2 দিন ছিল ওই মার্ডারটা করার পর। তদন্তে একটা জিনিস সামনে আসে, এই বাড়িতে যখন এই ক্রাইমটা ঘটেছিল তখন সেখানকারই এক লোকাল আর্টিস্ট মাইকেল ওই বাড়ির সামনে থেকে যাচ্ছিল। সে একটা অদ্ভুত জিনিস দেখে যে ওই বাড়ির চিমনি থেকে ধোঁয়া উঠছে। এবার এইটা এখন শুনেও অদ্ভুত মনে হলে তখন কিন্তু অদ্ভুত হওয়ার ব্যাপার ছিল না, তার কারণ বরফ পড়ছে, চিমনিতে ফায়ার প্লেসে আগুন জ্বলবে, এটা বেশ নর্মাল ছিল। তো যাই হোক, কিন্তু যখন মাইকেল ওই বাড়ির থেকে সামান্য দূরে একটা বাস স্টপ ছিল, সেই বাস স্টপে বাসের জন্য ওয়েট করছিল সন্ধে টাইমে, হঠাৎ করেই সে দেখতে পায় যে 2টো লোক ওই বাড়ি থেকে বেরিয়ে আসছে। এবং যখন বেরিয়ে আসছে তখন একটা জিনিস তারা করে কি, যে যাতে এই মাইকেল তাদের ফেসটা দেখতে না পায়, এই কারণে হেরিকেনটাকে একদম চোখের সামনে এই রকমভাবে ধরে যাতে মাইকেল কোনোভাবেই তাদের ফেসকে আইডেন্টিফাই না করতে পারে। পুলিশ এই ক্ষেত্রেও তদন্ত করে, কিন্তু কোনোভাবেই ওই ফেসটাকে বুঝতে পারে না। মাইকেল কোনোভাবেই তাদের চেহারাটা তো ঠিকঠাক করে দেখেইনি, তো বলবেটা কি করে? তো এই জায়গাও একটা ডেড এন্ড হয়। এরপর পুলিশ সন্দেহ করে তার প্রতিবেশীদের। এবার প্রতিবেশীদের সন্দেহ করার অনেকগুলো কারণ ছিল, সেই কারণগুলো আমি এক এক করে বলবো, কিন্তু তার আগে আমি আরও একটা ব্যাক অফ দ্য এই ফ্যামিলির একটা স্টোরি আছে, সেই স্টোরিটা আমি শোনাতে চাই আপনাদের। সেই স্টোরিটা হচ্ছে, এই যে ভিক্টোরিয়া ছিল, এই ভিক্টোরিয়া একটা অত্যাচারিত মেয়ে ছিল এবং তার স্বভাব চরিত্র কতটা ভালো ছিল সেটা নিয়ে প্রতিবেশীরাও কানাঘুষো করতো। এই যে ভিক্টোরিয়া আছে, তার হাজব্যান্ড মারা যাওয়ার পর সে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে আসে এবং বাপের বাড়িতে আসার পরেই তার জোসেফের জন্ম হয়। এবং এই জিনিসটা নিয়ে পুরো প্রতিবেশী এবং পুরো শহর তার বাবাকে সন্দেহ করত। এবং টাউনের যে কোর্ট আছে তারা এই যে অ্যান্ড্রিয়াস আছে ভিক্টোরিয়ার বাবা, তাকে এই কারণে কনভিক্টও করে। তার মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। ইভেন প্রতিবেশীরা এই অ্যান্ড্রিয়াসকে ভিক্টোরিয়ার সাথে সম্পর্ক বানানোর সময় রীতিমতন ধরেও ফেলে। সেই সময় যে সমাজ ছিল সেটা ভীষণ কনজারভেটিভ ছিল, তারা অ্যান্ড্রিয়াসকে কনভিক্টেডও করে। মানে সেটা টাউনের যে ছোটো কেটো হয় না, খাপ পঞ্চায়েত যেগুলোকে বলা হয় না, সেরকম ছোটো ছোটো টাউন পঞ্চায়েত ছিল, সেখানে তাকে কনভিক্টও করা হয়, ছোটোখাটো ফাইনও করা হয়। এবং সেইখান থেকে প্রতিবেশীরা অনেক সময় অনেক কিছু বলতে থাকে। ইভেন এটাও অনেকে সন্দেহ করে যে এই যে লরেন্স, যার কথা আমি প্রথম বলেছিলাম, যে দরজা ভেঙে ঢুকে এই হত্যাকাণ্ডটা প্রথম দেখে, তারও নাকি এই ভিক্টোরিয়ার সাথে অবৈধ সম্পর্ক ছিল। অনেকে বলে এই লরেন্সের সন্তানই নাকি এই জোসেফ। পরবর্তীকালে এই লরেন্সই নাকি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তার কারণ ভিক্টোরিয়া এই লরেন্সকে জোসেফের হয়ে টাকা দেওয়ার কথা বলছিল, মানে জোসেফকে মানুষ করার টাকা দেওয়ার কথা বলছিল, মানে ব্ল্যাকমেলিং করছিল। সেই কারণে লরেন্সই নাকি মেরে দিয়েছিল। এই রকম অনেক কিছু এখানে শোনা হয়, কিন্তু কোনটা সত্যি এখনো আমরা জানি না। এরপর এই যে ঘটনাটা ঘটেছে, যেদিন ঘটেছে 4 দিন পর তো সবাই জানতে পেরেছে, কিন্তু এর মাঝে এই বাড়িতে বেশ কয়েকজন মানুষ এসেছিল। তার মধ্যে অন্যতম ছিল অ্যালবার্ট। অ্যালবার্ট হচ্ছে একটা মেকানিক, লোকালি সে থাকে। তার অ্যান্ড্রিয়াসের সাথে একটা ডিল ছিল যে অ্যান্ড্রিয়াসের কোনো মেশিন যদি খারাপ হয় সে ঠিক করবে। তো এই যে মার্ডারটা হয়েছে তার জাস্ট পরের দিনই সে কিন্তু ওই বাড়িতে যায়। প্রথমে ডাকাডাকি করে, কিন্তু কেউ দরজা খোলেনি। এইটা দেখে সে নিজেই যেখানে গাড়িগুলো থাকে, যেখানে ট্রাক্টরগুলো থাকে, সেখানে ঢুকে 4.5 ঘন্টা ধরে গাড়িগুলোকে ফিক্স করে পয়সা না নিয়েই চলে যায়। এবার ভাবুন যে আপনি ডাকাডাকি করেছেন, গাড়িটাকে ফিক্স করেছেন, আপনি পয়সা না নিয়ে চলে যাচ্ছেন, পয়সাটা পরে নেবেন, খুব ভালো কথা। কিন্তু আপনি কি জানেন যে কোনো মৃত্যু, কোনো লাশ ফেলানো থাকলে তার 12 থেকে 13 ঘন্টা পরেই সেখান থেকে একটা উগ্র গন্ধ বেরোতে শুরু করে। অ্যালবার্ট কি কোনোভাবেই এই গন্ধটা পায়নি?
পুলিশ এই ক্ষেত্রেও তদন্ত করে এবং তদন্ত করতে করতে একটা জিনিস দেখতে পারে যে মোস্ট প্রবাবলি এই অ্যালবার্ট হয়তো এই কারণে গন্ধ পায়নি। তারা একটা অ্যাজাম্পশন করে যে সেই সময় তো বাইরে বরফ পড়ছিল এবং বরফ যখন পড়ে, যখন ওয়েদার ঠান্ডা কুলডাউন থাকে, তখন একটা লাশ পুষতে বেশ টাইম লাগে। তো এখানেও মোস্ট প্রবাবলি সেটা হয়েছে। তার মানে এখনও পুলিশ তদন্ত করে মাইকেল যে আর্টিস্ট ছিল, তার চেনা যে মানুষটা প্রথম সে তাকে দেখেছিল, তাকে রুল আউট করে। তারপর লরেন্স আছে, এই লরেন্সকে নিয়ে তদন্ত করে। এই লরেন্সও 1944 সালে মারা যায়, তাকেও এই ক্রাইম থেকে পুরোপুরি আউট করে দেওয়া হয়। অ্যালবার্টকেও আউট করা হয়। এরপর যে নিউজ পেপারওয়ালা ছিল তাকেও কনভিক্ট করার প্ল্যান করা হয়, কিন্তু তাকেও কোনো মতে কোনো কিছুতে টাচ করা যায় না। তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়, ওই যে অন্য ভাষার নিউজ পেপার, ওটা তুমিই দিয়েছিলে, তুমিই প্ল্যান করেছি মার্ডারটা, কিন্তু তাকে কোনোভাবেই প্রুফ করা যায় না। তো তাকেও এখান থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর পুলিশ তদন্ত করতে করতে প্রতিবেশীরা 5 বছর পর, মানে প্রায় ধরে নিন 1926-27 নাগাদ, একটা খবর পুলিশকে দেয় যে একজন মানুষ নাকি এখানে এসে তদন্ত করে যে ওই যে মার্ডারটা হয়েছিল সেই মার্ডার কে করেছিল, সেই ব্যাপারে পুলিশ কি কোনো কিছু জানতে পেরেছে। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা খবর দেয়, কিন্তু পুলিশ এসে এই আনআইডেন্টিফাইড ম্যানকে কোনোদিন আর ধরতেই পারেনি। সেটা কে ছিল সেটা পুলিশ আজ পর্যন্ত জানে না। খুন হওয়ার, পুলিশের তদন্ত শুরু হওয়ার 2 দিন কি 3 দিন পর 2 লোকাল শিকারী জঙ্গলের মধ্যে 2জন মানুষকে দেখে এবং মানুষ দেখেছে সেটা খুব নর্মাল, কিন্তু ওই মানুষ 2জন এই লোকাল শিকারীকে দেখা মাত্রই তারা হুট করে মুখটা ঘুরিয়ে আস্তে আস্তে দৌড়াতে থাকে, তারা পালিয়ে যায়। এবং এই জিনিসটা পুলিশকে যখন খবর দেওয়া হয় তখন পুলিশ তাদেরকে আর খুঁজে পায়নি। তারা কে ছিল আজও আমরা জানি না। ওয়ার্ল্ড ওয়ার 2-তে যখন জার্মান সেনারা রাশিয়ান যে জেল আছে সেই জেলে বন্দি ছিল, সেখান থেকে যখন তারা ছাড় পায় 1945 সাল, মানে প্রায় এই ঘটনাটা হয়ে গেছে 30-35 বছর, 30 বলবো না, 20 বছর হয়ে গেছে। সেই সময় কিছু জার্মান সেনা জার্মানিতে এসে এই ব্যাপারে বলে যে ওইখানে রাশিয়াতে জেলে একটা গার্ড আছে, সে খুব ভালো জার্মানও বলে। সে বলেছে নাকি তাদের যে তোমাদের ওখানে ওই ছোট শহরে যে মার্ডারটা হয়েছে 6 জনের, সেটা নাকি সে করেছে। কিন্তু এই ব্যাপারেও পুলিশ টুকটাক তদন্ত করে, কিন্তু এই ব্যাপারের কোনো কনভিকশন তারা করতে পারেনি। তার কারণ সেই সময় রাশিয়া এবং জার্মানির মধ্যে সম্পর্ক খুব একটা বেটার ছিল না, এবং সেটা সত্যি না মিথ্যে এটাও পুলিশ ঠিকঠাক করে প্রমাণ করতে পারেনি। 1925 সালে এই যে লরেন্স প্রতিবেশী ছিল, সে ওই যে 6 জনের যে কবর আছে সেই কবরটাকে খুঁড়ে তাদের যে দেহের অংশ ছিল সেটাকে নষ্ট করারও চেষ্টা করে। সেটাও পুলিশ দেখে, কিন্তু পুলিশ কোনোভাবেই ওই জিনিসটাকে নিয়ে লরেন্সকে এটা প্রুফ করতে পারেনি যে লরেন্স এর পিছনে দায়ী। এরপর 1971 সালে একজন মা যে অসুস্থ, সে বলে তার ছেলেরা এই ঘটনাটা করেছে। তখন পুলিশ তদন্ত আবার শুরু করে এটা দেখে যে কেন করেছে। তখন সে বলে যে যখন ইয়ং বয়সে আমার ছেলেরা ছিল তখন তারা একদিন কনভারসেশন করছিল, সেই কনভারসেশনটা আমি শুনে ফেলি। সেটা কি কনভারসেশন ছিল, যে যখন তারা ওই মার্ডারটা করতে চায়, মার্ডারটা করে তাদের একটা ফেভারিট ছোট্ট ছুরি ছিল, সেটা সবসময় তারা তাদের কাছে রাখতো, কিন্তু সেই ছুরিটা তারা ওখানে ফেলে রেখে আসে। এই জিনিসটা ভেরিফাই করার জন্য যখন পুলিশ তদন্তের আগের যে রিপোর্ট আছে সেই রিপোর্টগুলো দেখতে থাকে, তখন এই বাড়িতে যে কাজের মহিলা মারা যায় তার আগে যে কাজের মহিলা ছিল তার রিপোর্টের ব্যাপারে, তার তথ্যের ব্যাপারে, সে যে স্টেটমেন্ট দিয়েছিল সেই ব্যাপারে অনেক কিছু দেখে। এবং সেখানে একটা জিনিস তারা দেখতে পায় যে এই যে আগের কাজের মহিলা ছিল সে এই কাজটা একমাত্র ছেড়ে দেয় তার কারণ সে ওই বাড়িতে 6 মাস ধরে কন্টিনিউয়াস নানান রকম আওয়াজ শুনতে পারত এবং সে ভেবেছিল এই বাড়িতে ভূত আছে, এই কারণে সে কাজ ছেড়ে দেয়। তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সে বলে যে এই যে ছুরির ব্যাপার ছিল সে একটা আইডেন্টিফাই করেছিল, মানে ওখানে যে ঘোড়ার যে খাওয়ার ঘাস ছিল সেখানে তো মার্ডার উইপেনটা পাওয়া যায়, তার সাথে সাথে একটা ছোট্ট ছুরিও পাওয়া গেছিলো। এবং এই ছুরির ব্যাপারে এই কাজের মহিলা বলেছে যে এই বাড়িতে আমি এই সেম ছুরিটা দেখেছি, এটা হয় অ্যান্ড্রিয়াসের ছিল নয়তো ভিক্টোরিয়ার ছিল। তো যাই হোক, এই জায়গাও
ঠিকঠাক পুলিশ কোনো কিছু করতে পারেনি। এই কেসটা হওয়ার কয়েকদিনের মধ্যেই পুলিশ গাম্প ব্রাদার বলে একটা ভাই আছে, তারা ওখানে বেশ কুখ্যাত ছিল, তারা 9 জন চাষিকেও হত্যা করেছিল, তার সাথে যুক্ত ছিল, পুলিশ অনেকবার কনভিক্ট করেছে, এদেরকেও তদন্ত করেছিল। সেই সময় তো কিছু বেরোয়নি। এই গাম্প ব্রাদার, একজনের নাম ছিল অ্যাডলফ গাম্প আর একজনের নাম ছিল অ্যাটন গাম্প। তো এদের যে বোন ছিল না, সেই বোন যখন মারা যায় একদম ডেথ বেটে, ওই ধরুন 1935-40, সেই সময় সে বলে যে আমার ভাই এই কাজটা করেছে। তার কারণ তাদের মধ্যে ওই সোশ্যালিস্টিক কিছু ব্যাপার ছিল, যেহেতু অ্যান্ড্রিয়াস একটা বড় ফার্মার ছিল তাই তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু এই হিসাবে অনেক তদন্ত করার পরেও পুলিশ কিছু পায়নি। এদিকে অ্যাডলফ যে গাম ছিল সে তো 1940-42 নাগাদ হঠাৎ করে মারা যায়, অ্যাটনের এগেনস্টেও তারা কিছু পায়নি। তো এইভাবে আস্তে আস্তে সময় গড়াতে থাকে, গড়াতে গড়াতে এই ইনভেস্টিগেশনের নানান দিক আসে, নানান রকমভাবে এটাকে তদন্ত করা হয়। কিন্তু আজ 102 বছর হয়ে গেছে, এখনও এই কেসটা সলভ হয়নি। কিন্তু এই কেসটা সলভ কি আর কোনোদিন হতে পারবে? দেখুন, আমার মনে হয় এখানে যে ডিএনএ আছে, তাদের কবরের যদি কোনো অংশ থাকে সেখান থেকে যদি কোনো ডিএনএ বার করতে পারে, সেই ডিএনএ বার করে ওই বাড়িতে, কিন্তু ওই বাড়িটা তো ডেমোলিশ করে দেওয়া হয়েছিল, ওই ক্রাইমের 1 বছর পরেই ওই বাড়িটাকে ডেমোলিশ করে দেওয়া হয়েছিল। কিন্তু ওখানে যদি কোনোভাবে কোনো ডিএনএ কালেক্ট করে থাকে, সেই ডিএনএর একটা ফ্যামিলি ট্রি হয়, জানেন তো? আমার ডিএনএ দিয়ে আমার যে পূর্বপুরুষ আছে, আমার কোনো আত্মীয় ধরুন আজ থেকে 200 বছর আগে হারিয়ে গেছে, সেই আত্মীয়কে আমার ডিএনএ অ্যানালাইসিস করে সারা ভারতে প্রত্যেকটা মানুষের ডিএনএ যে ডেটাবেস আছে সেই ডেটাবেসের সাথে যদি অ্যানালাইসিস করা হয়, একটা ফ্যামিলি ট্রি কিন্তু পাওয়া যাবে। এই রকমভাবে কিন্তু অনেক ক্রাইম সলভ হয়েছে। আমি কিন্তু সেই রকম ক্রাইম আপনাদের সামনে নিয়ে আসবো যেখানে 70 ইয়ার্স, 40 ইয়ার এরকম পুরনো কেস জাস্ট ডিএনএর জন্য সলভ হয়ে গেছে। সেই কেসগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মানে সেই ক্রিমিনালও মারা গেছে, কিন্তু সেই ক্রিমিনালের ছেলের ছেলে। মানে সেই ইন্টারেস্টিং কেসগুলো নিয়ে আসবো, ওয়েট করুন আপনারা। তো যাই হোক, এই ক্ষেত্রে কিন্তু সেই ডিএনএ থ্রুতে হতে পারে, এই একটা অপশানই আছে। কিন্তু ধরেও বা কী করবে, জেনেও বা কী করবে? সেই ক্রিমিনাল তো কবেই না কবে মারা গেছে। তো যাই হোক, আজকের ঘটনাটা ভীষণ ইন্টারেস্টিং ছিল অ্যান্ড আনসলভড ছিল। আপনারাও সলভ করতে পারবেন না, আইডিয়াই করতে পারবো আমরা, তাই না? তো এইরকম রিয়েল লাইফ ক্রাইম থ্রিলার ইন্টারেস্টিং স্টোরি যদি আপনি শুনতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, একটা কমেন্ট করুন, অ্যান্ড ফ্রেন্ডদের গ্রুপে শেয়ার করে দিন। ধন্যবাদ, আবার দেখা হবে।